বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার যখন 22-24 বছর বয়সে তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুরচুরার সচিব কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতাম। অল্প বয়সে প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতাম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্রীর বামুনের মতো। ওটা ছিল ব্যবসার অঙ্গ। গিরিমাটির রঙের চোবানো কাপড়, পরনে পায়ে ক্যাম্বেসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বেসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি আর অন্যান্য ওষুধ থাকতো। বছর 3 সেই চাকরি করি, তারপর শরীরে সয় না বলে ছেড়ে দিলাম। একবার যাচ্ছিলাম বর্ধমান জেলার মেমোরি স্টেশনে থেকে মাখমপুর বলে একটা গ্রামে, একটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখমপুরের সচিব কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিশ দাঁড়িয়েছিলেন সচিব বাবুই। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তারও হলেও পরনে একটা আমরা গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমারই হবে। কখনোই অঞ্চলে যাইনি। মেমোরি স্টেশন থেকে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ তার ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়লো, সেখানে কিছু খেয়ে কিছু নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছুটা রোজগার করা গেল। দেরিও হলো বিশেষ করে সেই জন্যই। আর একটা বাজার পড়লো, সেখানে দোকানদারের কাছে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই, এইসব দেশে ফাঁকুরে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলে মেরে ধরে যথাসম্ভব নিয়ে কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান করে একটা দিঘি পড়বে মাঠের মধ্যে, ক্রোশ 3 দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা। সন্ধ্যা প্রায় হয় হয় করে এমন সময় দূরে একটা তালগাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপারে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানে রাত্রের জন্য আশ্রয় নেওয়া কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়েই গেল তাল দিঘির এদিকে। অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি, ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণই ভাবলাম, না, কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটা যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছে এলুম। বড় সেখানে দিঘি, খুব উঁচু পাড়ের দুধারে বড় বড় তালসারির গাছ, তারই ধার দিয়ে রাস্তা। দিঘির পরে কিন্তু লোকজনের সম্পর্ক নেই, সে ভয়ও করেছিলাম। দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কোনো রকমের ভয় দেখায়। প্রকাণ্ড তাল দিঘির পাড় ঘুরে যেমন শালবনের শাড়ি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠ, মধ্যে দূরে একটা গ্রাম লিলি গড়ছে। নিশ্চয়ই সেটাই সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই না দেখিয়েছিল লোকটা। দিব্যি ফাঁকা মাঠে, কাছের লোকের বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে। কেন এইসব জায়গায় বিপদ থাকবে? আমি এই রকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকে পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ দিয়ে বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলাম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গঠনের, বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ আমায় বলে, ঠাকুরমশাই কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে তো এখনো 30 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? সচিব কবিরাজের বাড়ি। ঠাকুরমশাই কি কবিরাজের গোমস্তা নয়, তবে যাচ্ছি জমি জমার কাজেই বটে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিক ওদিক কখনো আসিনি, কাউকে চিনি নে। মাখমপুরেও যে নতুন যাচ্ছি। সেখানে কেউ থাকলে আপনাকে চেনেন না? না, কেউ চিনবে না। আমার এই কথা শুনে যেন মনে হলো বুড়োটা একটু কি ভাবলে। তারপর আমাকে বললে, কিছু যদি না মনে করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়ির পায়ের ধুলো দিন। আমার যাতে বারুই জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বাড়া করে খাবেন। আসুন দয়া করে।
আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যি তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ দিয়ে বেয়ে সে সম্মুখে আধার রাতে আমায় যেতেই হতে পারত মাখনপুরের 30 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোন কারণ দিতে পারবো না, কিন্তু কুকুরের চিৎকারটা যেন ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা। গোলার মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড গোয়াল ঘর। বলদ ও গাইয়ের প্রায় 20টি 22টি। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8 চালার ঘর। বাইরের এই চণ্ডী মণ্ডপ, তার পাশেও একখানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরির কথা আরেকটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটি চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরা বলা যায়, কারণ একটি সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকে সঙ্গে সংলগ্ন। অথচ দৌড় বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে ভেতর বাড়ির একখানা ঘরে সামিল হয়ে দাঁড়ায়। আমার বাসা দেওয়া হলো ওই কুঠুরিতে। কুঠুরির এক পাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বলেন, ঠাকুরমশাই রান্না চাপান, আর কত রাত করবেন কেন? আমি রান্না চালায় এসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটা বাড়ির ভেতর থেকে বউ ভেতরে একটা একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা, আমি সেখানেই বসে। সেখান থেকে কুঠুরির ভেতরে দেখা যায়। আমি একবার বিস্ময়ের সঙ্গে দেখলাম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিক দিয়ে চেয়ে চেয়ে দেখছে। 2-3 বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহবধূ, এমন ব্যাপার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়তে যাবো রে বাবা? কর্তা কাছে বসিয়ে রাতে রাতে গল্প করবো নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরে আবার এলো। দেখে মনে হলো যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবারও সে কুঠরির মধ্যে ঢুকেই এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্নার চালায় দরজায় এসে চোখের দৃষ্টিতে চারিদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচে সরে, ঠাকুরমশাই আপনি এখনো এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে বলে চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আমি আর নেই। হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবসর ঝিমঝিম করে উঠতে লাগলো। বলে কি, দিব্যি গ্রস্ত বাড়ি, গোলাগার ঘর দৌড়, ডাকাত কিরকম? কি পালাবই বা কি এমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনেই চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলে তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে, হাতে পায়ে জোর নেই, কিন্তু ভাবলাম যদি শক্তি লোপ পেয়েছে। মিনিট 5 পরে একটু ভাবে কাটলো। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠরির মধ্যে থেকে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার পূর্বেই আমি বললাম, তুমি যে হও তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো? বউটি চাপায় গেল, সেই জন্যই এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওটা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললাম, তবে উপায়? মেয়েটি বলে, একটা মাত্র উপায় আছে, আমি ভেবে এসেছি। আমি এই বাড়িতে ব্রহ্ম হত্যা করতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে দিয়ে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট 5 পর বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে দেখে, শুনুন আমার উপায়, এই কথাটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবেই বাঁচবে প্রাণ, বাঁচতে পারবো। আমার নাম বামা, আমি এই বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ি গ্রামের কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর, তেওটা, বাংলা, বর্ধমান জেলায়।
শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপে পেতে বসেছে। যা বলছে মেয়েটি তাই কয়ে যাই। এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায় আর অল্প 2 মিনিটের মধ্যে ফিরে এসে তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললাম হরিদাস মজুমদার। না না না, 5 কড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আর দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোথায়? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি আপনি যদি মাটি করে দেখছি, আপনি সব মাটি করে দেবো দেখছি। সামন্তপুর তেওটা বলুন। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রায়যদু দাস, দুর্লভ রাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে রান্না খাওয়া নিয়ে করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় পাবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে এসে আপনার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম জিজ্ঞাসা করবেন। আর বিয়ে হয়েছে কোথায় জানেন কি না? জানো না কি? গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো যদি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন হয় তা বলা যায় না। রান্না খাওয়া শেষ করলেই তো সন্দেহ হতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাত্রে অন্ধকার যখন বেশ ঘন হয়ে এসেছে, তখন রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে এসে বসেছি, আর আমার মধ্যে ইচ্ছে এ বাড়ির সবাইকে যেন খাড়ায় রাম দাঁতের শান দিতে পারলে আমার গলাটা কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো। বললেন, কি ঠাকুরমশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন। মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি, রাত হয়েছে, আর দেরি করবে না। আমি বললাম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম 5 কড়ি, হরিদাস মজুমদার। তার একটা মেয়ের নাম বামা। এদিকে কোথায় বিয়ে হয়েছে, তারা যাতে তোমাদেরই বারুই কিনা। তাই হয়তো চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম 5 কড়ি আমায় বলে দিয়েছিল যে মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেত। তো এলুম এদেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেমন কেমন হয়ে গেল, আমার দিকে অবাক হয়েছে। বলল, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা? আপনি তাহলে চিনলেন কি করে? বামা কথা স্মরণ করে দিয়েছে। গলা কাঁপা দৃঢ়ভাবে বললুম, আমি যে তাদের গুরু বংশ। আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বলল, বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে থেকে বসে রইলাম। সন্দেহ ও ভয় তখনও কিন্তু যায়নি। আর এরা গুরুদেবেরই রেহাই দেবে কিনা তাও বলছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এসে পেছন পেছন সেই বধূ, আমার একজন সন্ডা মার্কা গোছের যুবক আর পৌর স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বলেন, এই যে বামা ঠাকুরমশাই, আমারই মেজ ছেলের সঙ্গে এই আমার মেজ ছেলে শম্ভু। গড় করো সব, গড় করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারছো কিনা একে। চমৎকার অভিনয় বটে বামা, অদ্ভুত অভিনয় করে বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে পায়ে ধুলে নিয়ে প্রণাম করে গলায় আঁচল দিয়ে, জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়লো। তারপর সে রাত্রিতে সে কেটে গেল। খাওয়া দাওয়া দেওয়ার ছুতো করে সে এসে আমার সাথে আশ্বাস করে দিয়ে গেল, বলেন বিপদ কেটে গেছে। আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্মা হত্যা হতো। অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ে লোক ছুটে টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এ ফাঁসুরে ডাকাতের গাঁ, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তানও আছে। পাপ ভিটে বাস করে অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবু ঠাকুর, আর ভয় নাই। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলেন। বামার আড়ালে ডেকে বলেন, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি চিরসুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল। এই বৃদ্ধ বয়সেও দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে।